I don't believe in exit poll. In Karnataka also I didn't believe. So a lot of issues are there to be discussed. So let me see. We have hopes that Mahagathbandhan will win. आधा घंटा में तय कर लिए किसकी सरकार बन जाएगी। अगले बार 20 में किसकी सरकार बना रहे थे लोग, हरियाणा में किसकी सरकार बना रहे थे। अगले बार भी 9 सीट जबरदस्ती जीत के आपने सरकार बनाई। अब चोरी करके ही 2000, 3000, 500, 1000 वोट को फिर से आप सत्ता के द्वारा दुरुपयोग करिएगा, वो तो बिल्कुल अलग बात। वो सत्ता है तो आप नंगा खेल खेल लेते हैं। ভোটের ফলাফল ঘোষণার আগে থেকেই রাজধানী পাটনায় চলছে হিসেব নিকেশ, মিত্রতার প্রলোভন আর গোপন বৈঠকের গেম। একদিকে শায়ার সিস্টেম, ইসি থেকে মিডিয়া, সব যেন সাজানো স্ক্রিপ্টে চলছে। অন্যদিকে নীতিশ কুমার, যিনি এখনো পর্যন্ত একমাত্র নেতা যিনি প্রকাশ্যে মোদির গাড়িতে উঠতে অস্বীকার করেছেন। জেডিইউ আরজেডি কি আবার হাত মেলাবে? বিজেপি কি নাম্বার 1 হওয়ার আগেই কোণঠাসা হবে? নীতিশের প্ল্যান বি কি সত্যি তৈরি? আর সবচেয়ে বড় প্রশ্ন, পাটলিপুত্রের রাজা কে হবেন, নীতিশ নাকি অমিত শাহ? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। चुनाव आयोग से मांग करूंगा कि एग्जिट पोल पर रोक लगाए। ये ठीक नहीं है। जो दिखाया जा रहा है मनोबल तोड़ा जा रहा है। ये कहीं न कहीं हमें लगता है कि कोई तंत्र काम तो नहीं कर रहा है। वोट हमारा है, वहाँ 81% पोल हुआ है। मैं वहाँ पे था, मेरे अंडर करीब 22-23 विधानसभा सीट थे। मैंने वहाँ देखा कि हम लोग क्लीन स्वीप है, वहाँ पर क्लीन स्वीप है हम लोग, कोई दिक्कत नहीं है। जब देख रहा हूँ कि एग्जिट पोल में हम हार कैसे रहे हैं भाई, वोट से हम जीत रहे हैं लेकिन एग्जिट पोल से हम हार जा रहे हैं। तो झारखंड में भी जब हुआ था तो यही इसी तरह से एग्जिट पोल था, परिणाम विपरीत आए। बिहार में भी हम लोग जो दिखा रहा है परिणाम विपरीत आएंगे और वहाँ हमारी सरकार बनेगी। 14 নভেম্বর বিহারে ফল যাই আসুক, ক্ষমতার চাবি একমাত্র একজনের হাতেই থাকবে। না, আর তিনি অমিত শাহ নন, তিনি নীতিশ কুমার। নীতিশ কুমার গতকাল দুপুর থেকেই নিজের চূড়ান্ত গেম প্ল্যান সাজাতে শুরু করেছেন। এমন এক প্ল্যান যা ইতিমধ্যে বিজেপির ঘুম উড়িয়ে দিয়েছে। এদিকে মহাগঠবন্ধনের জন্য বড় স্বস্তির খবর এসেছে, বিশেষ করে তেজস্বী যাদবের জন্য। 12 নভেম্বর সন্ধ্যায় যেসব নতুন এক্সিট পোল এসেছে তাতে আরজেডি স্পষ্টভাবে এগিয়ে। দেশের খ্যাতনামা সেফোলজিস্ট প্রদীপ গুপ্তর সংস্থা অ্যাক্সেস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী আরজেডি হতে চলেছে বিহারের সিঙ্গেল লার্জেস্ট পার্টি। তেজস্বী পেতে পারেন 67 থেকে 76টি আসন। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার মতে জেডিইউ থাকবে দ্বিতীয় স্থানে, 56 থেকে 62টি আসন পেতে পারে। আর বিজেপির ঝুলিতে যেতে পারে 50 থেকে 56টি আসন, মানে তৃতীয় স্থানে। 17 থেকে 21টি আসন নিয়ে কংগ্রেস থাকবে চতুর্থ স্থানে। তবে যদি কংগ্রেস 25 বা তার বেশি আসন পায়, 25 থেকে 30 ছোঁয়ে, তাহলে তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রীর গদিতে বসা প্রায় নিশ্চিত। যারা দিল্লির অন্দরের খবরাখবর রাখেন তারা জানেন সেফোলজিস্ট প্রদীপ গুপ্তার সঙ্গে অমিত শাহের যথেষ্ট ভালো সম্পর্ক। অ্যাক্সেস মাই ইন্ডিয়া সাধারণত ইন্ডিয়া টুডে গ্রুপের সঙ্গে মিলেমিশে সার্ভে করে। অনেক ক্ষেত্রে তাদের এক্সিট পোল প্রায় মিলে গেলেও 2024-এর লোকসভা নির্বাচনে ডাহা ফেল করেছিল। প্রদীপ গুপ্তার সংস্থার এক্সিট পোল বলেছিল নরেন্দ্র মোদীর 400 পারে স্লোগান মিলে যেতে পারে, এনডিএ পেতে পারে 361 থেকে 401টি আসন। তার মধ্যে বিজেপি একাই পেতে পারে 322 থেকে 340টি আসন। বাস্তবে 240-এ শেষ হয়েছিল বিজেপির ইনিংস। এদিকে তেজস্বীর জন্য আরও একটা ভালো খবর, এক্সিট পোল বলছে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় তিনি চয়েস নাম্বার 1। 34% ভোটার তাকেই পাটনার গদিতে দেখতে চান। নীতিশকে দেখতে চান 22% আর প্রশান্ত কিশোরকে দেখতে চান মাত্র 4%। আগে চাচা নীতিশকে নিয়েই কথা হোক, ভাতিজার প্রসঙ্গে পরে আসবে। প্রশ্নটা হলো, কেন সরকারের চাবি এখন চাচার হাতেই? কেন তিনি বিহারের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি? ভিতরের খবর বলছে গতকাল দুপুরে নীতিশ কুমার নিজের ঘনিষ্ঠ কয়েকজন পরামর্শদাতাকে নিয়ে একটি গোপন লাঞ্চ মিটিং করেছেন। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিজেন্দ্র যাদব, বিজয় চৌধুরী এবং তার উপদেষ্টা প্রাক্তন আমলা মনীষ বর্মা। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে, জেডিইউ এর কার্যকরী সভাপতি তথা অমিত শাহ ঘনিষ্ঠ সঞ্জয় ঝাকে নীতিশ ডাকেননি। অন্যদিকে লালন সিংকে ইচ্ছে করেই আমন্ত্রণ জানানো হয় যাতে দলের মধ্যে একটা স্পষ্ট বার্তা পৌঁছে যায়। আমাদের কাছে পাক্কা খবর আছে, ওই মধ্যাহ্নভোজ বৈঠক অনেকটা সময় ধরে চলেছে। সেখান থেকে 3টি মূল পয়েন্ট উঠে এসেছে।
প্রথম পয়েন্ট, নীতিশ কুমার স্পষ্ট নির্দেশ দিয়েছেন গণনার দিনে যদি গুজরাট লবি কোনো কারচুপি করার চেষ্টা করে তবে কোনোভাবেই জালিয়াতি করে তাদের 1 নম্বর দল হতে দেওয়া যাবে না। এই নিয়ে রাজ্যের শীর্ষ আমলাদের বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে, যাদের সিংহভাগ নীতিশের অতি আস্থাভাজন কর্মকর্তা। জেলা শাসক এবং রিটার্নিং অফিসারদের সাথেও যোগাযোগ হচ্ছে যেন গণনার সময় কোনো গরমিল না হয়। সোজা কথায় বিজেপির কারচুপির রাস্তায় আগে থেকেই কাটা বিছিয়ে রাখার ছক কষে ফেলেছেন বিহারের 20 বছরের মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের দ্বিতীয় পয়েন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বিহার নিয়ে প্রায় 1.5 ডজন এক্সিট পোল সামনে এসেছে। সবাইকে এক জায়গায় জড়ো করলে দেখা যাচ্ছে এনডিএর মধ্যে জেডিইউ হতে পারে বৃহত্তম দল। 2020 সালের মতন 43টি আসনে তারা সীমাবদ্ধ থাকছে না। বড় দল মানে ডক্টর নীতিশ কুমারই নির্ধারণ করবেন, গুজরাট লবি নয়। এটা বৈঠকে নীতিশ একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তৃতীয় পয়েন্ট, নীতিশ প্রকাশ্যে না বললেও ইঙ্গিত স্পষ্ট। যদি অমিত শাহ কোনো চাল চালেন, হিসাব নিকাশে কারচুপি করেন, নিজের মতন করে এজেন্ডা সেট করতে চান, বা বিজেপি একক বৃহত্তম দল নীতিশকে দূরে সরিয়ে রেখে নিজেদের কাউকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে চান, তাহলে নীতিশ যে কোনো বড় পদক্ষেপ নিতে প্রস্তুত। আর ঠিক তার জন্যই আলাদা প্ল্যান বি তৈরি হয়ে গেছে। আমাদের সূত্র বলছে নীতিশের ঘনিষ্ঠরা গত পরশু রাত থেকে শুরু করে গতকাল সকাল পর্যন্ত লালু যাদবের শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিজের প্ল্যান বি ফাইনাল করতেই নীতিশ গেছিলেন লलन সিং এর বাড়ি। প্ল্যান বি ইজ ভেরি সিম্পল। বিজেপি যদি নিজেদের সুবিধা মতন মুখ্যমন্ত্রী বানানোর চেষ্টা করে তবে বিহারে ফের একবার নীতিশ লালুকা মিলিজুলি সরকার, আর মুখ্যমন্ত্রী অবশ্যই নীতিশ কুমার। এবার মূল প্রশ্ন, যদি অমিত শাহর প্ল্যান অনুযায়ী বিজেপি 1 নম্বর দল হয় তাহলে কি মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকে? নীতিশ হবেন না। আর যদি অমিত শাহের ছকে নীতিশকে সরিয়ে দেওয়া হয় তাহলে নীতিশের নেক্সট পদক্ষেপ কি? ভাতিজা তেজস্বী কি সুযোগের অপেক্ষায়? ভেতরের খবর কিন্তু সেই দিকেই ঘুরছে। এই মুহূর্তে পাটনার ভেতরের আসল গল্পটা জানতে নিশ্চয়ই আপনাদেরও খুব কৌতূহল হচ্ছে। সেই গল্পটাই ফাঁস করছেন আমাদের চেনা পরিচিত নীতিশ শিবিরের কিছু ঘনিষ্ঠ প্রবীণ সাংবাদিক। একই সঙ্গে আমরা ফোনে কথা বলেছি লালু এবং নীতিশ দুই শিবিরকেই হাতের তালুর মতন চেনেন এমন কিছু সাংবাদিকদের সঙ্গে। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম নীতিশ কুমার গতকাল যে লাঞ্চ মিটিং করলেন সেখানে ইদানিং বিজেপির দিকে মুখ বাড়ানো লलन সিংকে তিনি ডাকলেন কিচেন ক্যাবিনেটের সদস্যদেরও। তা থেকে কি ইঙ্গিত মিলছে? নীতিশ কি যৌবনের সেই ছাত্র আন্দোলন থেকে নিজের ছায়াসঙ্গী লালুর সঙ্গে হাত মেলাতে পারেন? এখনো কি অমিত শাহ বা নরেন্দ্র মোদীর উপর তিনি রুষ্ট? নীতিশ কুমার এই মুহূর্তে কি ভাবছেন? নীতিশ কুমারের ভাবনা খুব স্পষ্ট। 2020 নির্বাচনে নানা রকম খেলা হয়েছিল, তবু ফলাফল এমন এলো যে বিজেপি বাধ্য হয়ে তাকেই মুখ্যমন্ত্রী বানানো। 2020 নির্বাচনে নানা রকম খেলা হয়েছিল, তবু ফলাফল এমন এলো যে বিজেপি বাধ্য হয়ে তাকেই মুখ্যমন্ত্রী বানালো। কিছু এক্সিট পোলে বিজেপিকে একক বৃহত্তম দল হিসেবে দেখানো হচ্ছে, যা বাস্তব নয়। বিজেপিকে 80 থেকে 90 আসন পর্যন্ত দেখানোর এই খেলা আসলে রিটার্নিং অফিসার স্তর পর্যন্ত চাপে রাখার পরিকল্পনা। কিন্তু নীতিশ এই খেলা কাউকে খেলতে দেবেন না, কারণ 20 বছর ধরে প্রশাসনটা তার হাতে। এটাই ভেতরের বার্তা। মধ্যাহ্নভোজের বৈঠকে নীতিশ স্পষ্ট করে দিয়েছেন কারচুপি তিনি হতে দেবেন না। তার অধীনে থাকা ডিএম এবং আমলাদের উপর অমিত শাহের প্রভাব পড়তে দেবেন না। বিজেপিকে কোনোভাবেই একক বৃহত্তম দল হয়ে উঠতে দেবেন না। তাহলে প্রশ্ন, নীতিশ কুমারের উদ্দেশ্য কি? তিনি কি বিজেপিকে সরিয়ে দিতে চান? না, অন্তত এখনই তা নয়। কিন্তু তিনি অস্বস্তিতে আছেন। বিশেষ করে যেভাবে অমিত শাহ বারবার চাপ তৈরি করছেন তাতে নীতিশ দৃশ্যতই অস্বস্তি বোধ করছেন। তাই যে কোনো সময় তিনি বড় সিদ্ধান্ত নিতে পারেন এমন ইঙ্গিত মিলছে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, অমিত শাহ এবং নীতিশ কুমারের মধ্যে এই মুহূর্তে সরাসরি কোনো যোগাযোগ নেই। ভোটের পর থেকে এখন পর্যন্ত দুজনের মধ্যে কথা হয়নি। সাংবাদিকরা চেষ্টা করেও এমন কোনো তথ্য পাননি। তাবড় সাংবাদিকেরাও এই কেমিস্ট্রিকে ডিকোড করতে পারছেন না, নয়তো ইচ্ছে করেই পুরোটা খোলসা করছেন না। আমরা যা খবর পাচ্ছি লালু এবং নীতিশ দুই পক্ষই এখন টাচে আছে, কথাবার্তা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নম্বর আসার পরই ফলাফলের হিসেবেই শর্তাবলী ইত্যাদি ঠিক হবে।
এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে অমিত শাহের হাতে পুরো সিস্টেম। নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারও তারই মানুষ, তার অধীনেই আমলা হিসেবে কাজ করেছেন। মিডিয়া চ্যানেল থেকে শুরু করে এক্সিট পোলের স্ক্রিপ্ট সবকিছুই তারই ইশারায় চলে। আরো ভেঙে বললে এই পুরো ম্যানেজ ন্যারেটিভের লেখক তিনি। বাংলায় একটা আপ্তবাক্য আছে, ভাঙা দেয়াল, খেপা শেয়াল আর বাবুর খেয়াল, কোনোটাই ভরসার নয়। নীতিশ এই প্রবাদটা জানেন কিনা জানা নেই, কিন্তু তার চালচলন দেখে মনে হচ্ছে বাংলার এই প্রবাদের সঙ্গে তিনি বিলক্ষণ পরিচিত। ক্ষমতাশালীদের কাছাকাছি গেলে লাভ নিশ্চয়ই আছে, তবে পুড়ে যাওয়ার ঝুঁকিও থাকে। এখন ধরা যাক যদি সত্যি 14ই নভেম্বর বিজেপি 1 নম্বর দল হয় আর অমিত শাহ ঘোষণা করেন যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র বিজেপি থেকেই হবে, অন্যদিকে জেডিইউ বা আরজেডি 60 থেকে 65টি আসনের বেশি উঠতে পারল না, তাহলে নীতিশ কি করবেন? বিজেপি ছেড়ে লালুর দিকে পা বাড়াবেন? হ্যাঁ, সেটাই বাস্তবসম্মত বিকল্প। নীতিশ কুমার নিশ্চয়ই এখনো ভুলে যাননি 2020 সালের সেই অপমান, যখন 43 আসনে নেমে গিয়েও বিজেপির দয়ায় তাকে মুখ্যমন্ত্রীর গদিতে বসতে হয়েছিল। সেই কৃত্রিম উপকারের তিক্ত স্বাদ তার জিভে হয়তো এখনো টাটকা। তাই এবার যদি সংখ্যা তার অনুকূলে যায়, তিনি সম্ভবত সেই অপমানের বদলা নিতে চাইবেন। সমুদ্রে মিশে গেলে নদীর আর কোনো সত্তা থাকে না। নীতিশ কুমার এই সত্যটাও ভালো বোঝেন। আগামী 2029 সালে লোকসভা ভোট বা 2030-এর বিহার বিধানসভা নির্বাচনে নীতিশের শৃঙ্খল ছাড়া হারানোর কিছুই নেই, পাওয়ারও কিছু নেই। নীতিশ কি চান? চান তার হাতে তৈরি দলটা টিকে থাকুক, সংগঠনের ভিত শক্ত থাকুক, একটা স্থায়ী ব্যবস্থা তৈরি হোক। তেজস্বীর জন্য লালু প্রসাদের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতার কিংবা আদিত্য ঠাকরের জন্য পিতা উদ্ধবের মতন নীতিশের সেই অর্থে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নেই। তার একমাত্র পুত্র 47 বছরের নিশান্ত কুমার দিল্লি আইআইটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এমটেক, আদ্যপ্রান্ত পেশাদার। নিশান্তের একটাই ছেলে আর্য কুমার। নীতিশও ছেলে বৌমাকে রাজনীতি থেকে দূরে রাখতে চান। এই সমস্ত ইকুয়েশন থেকেও হয়তো লালু শিবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চান না নীতিশ। অতএব যদি বিজেপি নীতিশ কুমারের শর্ত মেনে না চলে, তবে তিনি বড় পদক্ষেপ অবলীলায় নিতে পারেন। আরো ভেঙে বললে, যদি অমিত শাহ নীতিশ কুমারের শর্তে রাজি না হন, তবে নীতিশ নিজের সব বিকল্প খুলে রাখবেন। যে বিকল্পের কথা এতক্ষণ ধরে বলছি, আবার বলছি, সেই বিকল্প হলো নীতিশ মুখ্যমন্ত্রী হবেন, দক্ষিণে হোক অথবা বামে। নীতিশ কুমারের পাখির চোখ একটাই, পাটলিপুত্রের সিংহাসন। 24-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তাকে বিরোধী ইন্ডিয়া জোটের সূত্রধারের ভূমিকায় অবতীর্ণ করেছিল। যেদিন বুঝলেন তার সেই স্বপ্ন সাকার হবে না, কাল বিলম্ব না করে ব্যাগপত্র বগলে নিয়ে শটান বিজেপির সামনে বডি ফেলে দিলেন। রাজনীতিতে নীতি বলে কিছু নেই, রাজা হওয়াটাই যে এখানে শেষ কথা। নীতিশ কুমার নিজের জীবন দিয়ে তা প্রমাণ করছেন। আমাদের খবর বলছে নীতিশ এবার যে দর কষাকষি করছেন তা 2015 সালের ধাঁচে। মুখ্যমন্ত্রিত্ব এবং তার সঙ্গে যে কোনো শর্তে বিধানসভার স্পিকারের পদ আঁকড়ে রাখতে চাইবেন। যেই জোট তাকে সেই পদ দেবে তার সঙ্গেই সরকার গঠন করবেন। আগেও দেখা গেছে তিনি স্পিকারের পদ কাউকে ছাড়েননি। 2015-তে লালু চেয়েছিলেন আরজেডির জন্য স্পিকার পদ, এমনকি প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেসকেও দিতে। নীতিশ তবু বিজয় চৌধুরীকেই বসান। এবারও একই সংকল্প, নিজের স্পিকার নিজের সরকার। তবে একটা জট আছে, যদি আরজেডি জেডিইউ এর থেকে বড় দল হয় তাহলে নীতিশের পক্ষে সরকার চালানো কঠিন হবে। কিন্তু নীতিশের সুবিধা হলো তখন বিজেপি থাকবে তৃতীয় অবস্থানে, দর কষাকষির ক্ষমতা হারাবে। আর যদি জেডিইউ আরজেডিকে টপকে যায় তাহলে প্রায় নিশ্চিতভাবে এনডিএ শুধুই পোস্টারের জোট হয়ে যাবে। বাস্তবে অন্তত বিহারে তার কোনো অস্তিত্ব থাকবে না। মোদ্দা কথা, রাজনৈতিক জীবনের 4th ইনিংসে নীতিশ এখন সম্পূর্ণ স্বাধীন খেলায় নেমেছেন, যিনি রাজনীতির বোর্ডে আর বন্দী নন, বরং নিজের নিয়মে নতুন সমীকরণ লিখতে প্রস্তুত। রইল এবার অমিত শাহের তথাকথিত সিস্টেম। যদি অমিত শাহ বিজেপিকে বিহারের 1 নম্বর দল বানাতে উদ্গ্রীব হয়ে ওঠেন, সেক্ষেত্রে প্রশ্ন তার হাতে কি সেই ক্ষমতা, সেই প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক জোর আছে, যেমনটা মহারাষ্ট্রে করেছিলেন শিবসেনা আর এনসিপির বিধায়কদের ক্রস কার্ডিং আর বিভাজনের মাধ্যমে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার দুজনকেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। রাজনীতিতে কোনো ব্যক্তির এমন ক্ষমতাকে বলা হয় হ্যান্ডস অন কৌশল।
কোটি টাকার প্রশ্ন হলো নিজের হ্যান্ডস অন কৌশল কি নীতিশের ক্ষেত্রেও প্রয়োগ করবেন অমিত শাহ? এক্সপার্ট সাংবাদিকদের থেকে আমরা যা খবর পাচ্ছি, হ্যাঁ, অমিত শাহের সেই প্ল্যান নাকি প্রস্তুত। অনেকদিন আগে থেকেই যে প্রস্তুতি শুরু হয়েছিল, গত 24শে জুন যেভাবে আকস্মিক বিহারে এসআইআর প্রক্রিয়া এবং নোটিফিকেশন শুরু হয়েছিল, তা ছিল এই প্রস্তুতিরই অংশ। অর্থশাস্ত্রী কৌটিল্যের মতোই এই কালের চাণক্য সাম দান দণ্ড ভেদ যে করেই হোক বিজেপিকে সবচেয়ে বড় দল বানানোর বন্দোবস্ত সম্পূর্ণ করে ফেলেছেন। এটা আলাদা বিষয় যে ভোট গণনার সময় বিরোধীরা সেই ছক উল্টে দিতে পারে, কিন্তু যদি বিজেপি লার্জেস্ট পার্টি হয়ে ওঠে তাহলে আর কারুর দরকার হবে না। গভর্নর নিয়ম মতন 5 মিনিটের মধ্যে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন, ঠিক যেমন 1996-এ অটল বিহারী বাজপেয়ী প্রথম সরকার হয়েছিল সবচেয়ে বড় দল হিসেবে। যদিও সেই সরকার 13 দিনের বেশি টিকতে পারেনি, সেটা অন্য প্রসঙ্গ। এবার বিজেপি বিহারে নিজের মুখ্যমন্ত্রীকে শপথ করিয়ে সেই ইতিহাস ফেরাতে চায়। এটা শুধু অমিত শাহ নয়, নরেন্দ্র মোদীরও স্বপ্ন। এরপরেও আপনাদের কারোর মনে প্রশ্ন জাগতে পারে, গোটা সিস্টেমই যেখানে অমিত শাহের নিয়ন্ত্রণে, আয়কর, প্রশাসন, ইডি, সিবিআই, টাকা, কর্পোরেট, মিডিয়া সবই, তাহলে যদি নীতিশ কুমার 2 আর 2 5 কষে বসেন তখন কি হবে? বিজেপি তো আগেও বহু দল ভেঙেছে, মধ্যপ্রদেশে সরকার উল্টে দিয়েছে, কর্ণাটকে একই কাণ্ড, মহারাষ্ট্রে কেক কাটার মতন শিবসেনাকে 2 ভাগে ভেঙে দিয়েছে। তাহলে কি তিনি এবার জেডিইউকেও ভাঙতে পারেন? প্রশ্নটা এটা নয়, কারণ নীতিশ কুমার একনাথ শিন্ডে নন, অজিত পাওয়ার নন। তাকে ভাঙা এত সহজ নয়, এটা আধুনিক ভারতের চাণক্য ভালো বোঝেন। এই দেশে এমন বুকের পাটা কজন নেতার আছে যিনি সদর্পে বলতে পারেন যে আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আর মঞ্চ শেয়ার করব না? নীতিশ কুমার বলেছেন এবং করে দেখিয়েছেন। মোদীর গাড়িতে উঠতেও অস্বীকার করেছেন। এমন অপমান মোদীকে দেশের কোনো মুখ্যমন্ত্রী করার হিম্মত দেখাতে পারেননি। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কেজরিওয়ালও নয়। ভারতের রাজনীতিতে মুখ্যমন্ত্রীদের রাজা বলা যায়, কিন্তু প্রধানমন্ত্রী হলেন বিষ্ণুর মতন অপরাজেয় শক্তি। তবু সেই রাজাদের মধ্যে নীতিশ কুমার সবচেয়ে চতুর। তার গুপ্তচর নেটওয়ার্ক অসাধারণ, তীক্ষ্ণ, সংগঠিত। বিহারের পোড় খাওয়া সাংবাদিকরা মনে করেন নীতিশ কুমারের ইন্টেলিজেন্স এত শক্তিশালী যে রাজনীতির প্রতিটি নড়াচড়া, প্রতিটি ফিসফাস, প্রতিটি পদক্ষেপ তার কানে পৌঁছে যায়। প্রতিটি নেতার পেছনে একজন করে লোক থাকে তার। একটা সময় পশ্চিমবঙ্গে মুকুল রায় সম্পর্কে এই ধরনের কথা বলা হতো। ইঞ্জিনিয়ারিং এ স্নাতক নীতিশ কুমারের প্রিয় গ্রন্থ হলো শ্রীকৃষ্ণের আত্মকথা। তিনি নিজেও শুধু রাজনীতির খেলোয়াড় নন, তিনি রাজনীতির কৃষ্ণ, যিনি নিজের চাল আগে ভাগেই সাজিয়ে রাখেন। অ্যাক্সেস মাই ইন্ডিয়া যে ট্রেন্ড দেখাচ্ছে, যদি সেটা মিলে যায়, আরজেডি যদি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়, নীতিশ কুমার তখন আরজেডির দিকে যাবেন না। আর বিজেপিও আগামী 5 বছর তাকে নড়াতে পারবে না, কারণ তখন আরজেডির শক্তি নীতিশের নিরাপত্তা ঢাল হয়ে দাঁড়াবে। কিন্তু যদি উল্টোটা হয়, যদি জেডিইউ আরজেডি থেকে এগিয়ে যায়, তাহলে কোনো গ্যারান্টি নেই যে নীতিশ মোদিজির সঙ্গেই থাকবেন। তখন তার হাতে পুরো বার্গেনিং পাওয়ার থাকবে। কোন দলে যাবেন, কার সঙ্গে শপথ নেবেন, সব সিদ্ধান্ত তার মর্জির উপর নির্ভর করবে। সবশেষে কিছু জরুরি প্রশ্ন। ক্ষমতা কার জন্য? মানুষের জন্য নাকি নিজের তৃষ্ণা নিবারণের জন্য? নীতিশ কুমার যদি সত্যি সেকুলার রাজনীতির শেষ অবশিষ্ট কণ্ঠ হন, তবে তিনি কাকে রুখতে চাইছেন? অমিত শাহকে নাকি নিজের অস্থিরতাকে? আর দিল্লির ক্ষমতাতন্ত্র দেশের রাজনীতি থেকে বিরোধিতার শেষ চিহ্নটাও মুছে দিতে চায়। তাহলে সেটা কি? গণতন্ত্রকে জয়ী করতে চাওয়া নাকি শুধু সংখ্যার জোরে রাজত্ব কায়েম করা? বিহারের এই খেলায় দলবদল, সখ্য, বিশ্বাসঘাতকতা সবই চলবে, কিন্তু ইতিহাস একটাই জিনিস জিজ্ঞেস করবে, শেষে কে বাঁচলো, গণতন্ত্র নাকি চাতুর্য? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।